হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা সকলেই জানেন দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কীরকম। যাদের ঘরে বিশেষ করে সন্তান আছে, ছোটো ভাই বোন কিংবা ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, সেটা যে কোনো ক্লাসে হোক, সেটা ধরেন প্রাইমারি থেকে শুরু করে অনার্স পর্যন্ত, তারা সকলেই জানেন আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোন অবস্থায় আছে। আমি যদি ধরি প্রাথমিক শিক্ষা, তো সেখানে ধরেন প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের যেমন সংকট আছে, ঠিক তেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সময় মতো না আসা কিংবা ক্লাস না করানো, সেটা যেন একটা নিয়মিত ব্যাপার। তো সরকার দীর্ঘদিন ধরে বলছে এবং জনগণও আশা করছে যে এখন দেশে একটা আমূল পরিবর্তন আসবে, কিন্তু সেই আশা কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু আশাহত হয়ে যাচ্ছে। যেমন ধরেন শিক্ষাতে ওনারা নতুন নতুন জিনিস নিয়ে আসছে, কিন্তু তার আগে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার ছিল, যে এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা যাতে রান করে ঠিকমতো, সেই ব্যবস্থাটা নেওয়া। এখানে দেখা যায় যে এটিওকে টাকা দিলে স্কুলে না গেলেও হয়। এটিওকে টাকা দিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় ভাড়াটিয়া শিক্ষক দিয়ে স্কুল চলছে। তো সেইখানে পদক্ষেপগুলো না নিয়ে শুধুমাত্র কারিকুলামে নতুন নতুন সাবজেক্ট যোগ করে আসলে কতটুকু অর্জন করা সম্ভব? প্রথম দরকার ছিল যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যাতে প্রতিটা ক্লাসরুমে ঠিকমতো শিক্ষক উপস্থিত থাকেন এবং ক্লাস করান। একটা জিনিস পরিষ্কার যে আমাদের দেশে ধরেন পিটিআই সেন্টারগুলো, ওরা কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে ট্রেনিং দিচ্ছেন এবং অনেকেই সে ট্রেনিংটা করছেন একটা নির্দিষ্ট সময় পর পর। যে একটা চাকরি একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে কেন করছেন জানেন? যে তারা যদি এই ট্রেনিংসটা করে তাহলে কিন্তু তাদের একটা ইনক্রিমেন্ট হয় বা বেতনটা একটু বেড়ে যায়, এই কারণে করে। কিন্তু এর মধ্যে কতজন শিক্ষক সেই নলেজটা বা স্কিলটা যারা ডেভেলপ করে তারা পিটিআই থেকে ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করে, এবং সেই জিনিসটা দেখাশোনার দায়িত্ব ছিল এটিও বা টিও যারা আমরা বলি ওনাদের। কিন্তু ওনারা কিন্তু মোটেই সেটা দেখাশোনা করছেন না। হয়তো মুষ্টিময় কিছু হয়তো সেই জায়গায় হয়তো দৃঢ় পদক্ষেপ রাখছেন, কিছু স্কুল হয়তো ভালো করছেন, কিন্তু ওভারঅল যদি চিন্তা করি সেটা এক্সিকিউট করা সম্ভব হচ্ছে না। তো সেই জিনিসটা আগে এক্সিকিউট করা দরকার, যাতে পিটিআই থেকে যে ট্রেনিংটা নিয়ে আসছে এই বাচ্চাদেরকে পড়ানোর জন্য যেভাবে ক্লাসরুম এনভায়রনমেন্ট তৈরি করা বা রিসোর্সগুলো রেডি করা কিংবা লেসন প্ল্যান রেডি করে ক্লাসে যাওয়া, সেই জিনিসটা এনশোর করা। এখানে দেখা যাচ্ছে যে মাননীয় মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়া এবং আর্ট অ্যান্ড কালচার অর্থাৎ সংস্কৃতিটা আমাদের বাধ্যতামূলক হবে। তো ওইটা একটা সাবজেক্ট হিসেবে ধরা হয়েছে, কিন্তু ক্রীড়াটা তো আসলে এখানে সাবজেক্ট হিসেবে আসলো কিংবা এমনিতে আসলো সেটা বড় ফ্যাক্টর। এটা কিন্তু একটা আমূল পরিবর্তন আমাদের স্কুলগুলোতে নিয়ে আসবে না। ক্রীড়াটা আমরা ইন্টারন্যাশনাল সিস্টেমে আমরা যেটা দেখি যে মানে স্পোর্টস যেটা বলি আমরা, এটা প্রত্যেকটা বাচ্চার একটা নির্দিষ্ট পিরিয়ড প্রতিদিন থাকে। অর্থাৎ সপ্তাহে অন্তত তারা দেখা যায় যে 2-3 দিন বা 4 দিন, কোনো স্কুলে হয়তো 5 দিন, ছোটো ক্লাসগুলোতে একটু বেশি থাকে, প্রতিদিন থাকে। ওরা একটা পিরিয়ড ক্রীড়া হিসাবে অর্থাৎ স্পোর্টস ইভেন্ট হিসেবে তারা ক্লাস করবে। সেটা থিওরিটিক্যাল হয়, প্র্যাকটিক্যাল হয়, মাঠে যায়, খেলাধুলা করে, এগুলোর জন্য এক্সপার্টাইজ পিই টিচার থাকে। ওটা আবার যে কেউ দিয়ে আসলে করানো যায় না বা ইন্টারন্যাশনাল স্কুলে করা হয় না। ঠিক তেমনিভাবে সংস্কৃতি যেটা বলছেন আর্ট অ্যান্ড কালচার, সেটাও কিন্তু এটা প্রতিদিনের অংশ। সেটা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে আসতে পারে পরবর্তীতে, কিন্তু চতুর্থ শ্রেণীতে ওদেরকে যেটা দরকার হয়, যেমন আমরা যেটা করি স্কুলগুলোতে, যে প্রতিদিন সকালে আমরা যেটা ক্লাস টিচার বলি, আপনারা যেটা ক্লাস টিচার বলেন, ফর্ম টিচার বলেন কিংবা শ্রেণী শিক্ষক বলেন, ওই শিক্ষকের একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে সকালবেলা। উনি ওনার দায়িত্বে একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী, নির্দিষ্ট থিম অনুযায়ী প্রতিদিনই বাচ্চাদেরকে তাদের যে নৈতিকতা, তাদের যে শিক্ষা সংস্কৃতি, এইসব নিয়ে তাদেরকে ট্রেন আপ করা, তৈরি করা, তাদেরকে বোঝানো। কিন্তু এই জিনিসটা এনশিওর করলে কিন্তু এই শিক্ষা সংস্কৃতির যে পার্টটা সেটা কিন্তু হয়ে যেতে পারতো। তো সেটাকে দুইটা নাম দিয়ে আসলে শুধু নাম সর্বস্বই হবে, আসলেই কিন্তু কাজটা হবে বলে আমার কাছে মনে হয় না। এখানে তো অনেক সাবজেক্ট আছে, কোন সাবজেক্টটা বাচ্চাদেরকে ভালো করে পড়ানো দরকার? বিশেষ করে বাচ্চাদের জানার দরকার হচ্ছে ম্যাথস, ইংলিশ, সায়েন্স। ওই তিনটা সাবজেক্টকে যাতে, যেমন সায়েন্স তো ইটসেলফ এটা একটা প্র্যাকটিক্যালের বিষয়। তো সেটা যদি ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে সায়েন্সের বিষয়গুলো যদি সেই সায়েন্স শিক্ষক যদি সুন্দর করে তৈরি করে দেন, তাহলে তাদের মধ্যে একটা সৃজনশীল মন তৈরি হবে, বিজ্ঞান মনস্কতা তৈরি হবে। তো ওই জিনিসটার জন্য আসলে সাবজেক্ট শুধু পরিবর্তন করে সাময়িক পরিবর্তন হয়তো দেখা যাবে যে হ্যাঁ আমরা এটা পরিবর্তন করেছি, বাস্তবে কিন্তু শিক্ষার যে গুণগত পরিবর্তন যেটা আমাদের স্কুলে এখন দরকার সেটা কিন্তু আসবে না। তাই মনে করি আগে শিক্ষার যে মান নিয়ন্ত্রণের জন্য যে যে কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষ যাতে তাদের দায়িত্বগুলো পালন করে, আর বিশেষ করে শিক্ষক, নৈতিক শিক্ষকের খুবই অভাব, সেই নৈতিক শিক্ষক যাতে তৈরি হয় দেশে, এবং আমাদের দেশের শিক্ষকদেরকে আসলে নৈতিক শিক্ষক
তো তৈরি করতেই হবে, সাথে সাথে আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা যদি এক্সিকিউট করে, তো শিক্ষক যদি ক্লাস না করেন সেটা দেখার দায়িত্ব প্রিন্সিপালের কিংবা যিনি প্রধান শিক্ষিকা থাকেন বা শিক্ষক থাকেন, উনি কি দেখছেন? উনি না দেখলে ওনার উপরে টিও আছেন, এটিও আছেন, ওনারা দেখবেন। ওনারা যদি না দেখে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা কিংবা মনিটরিংয়ের ব্যবস্থা করা, ক্লাসরুমগুলোতে সিসি ক্যামেরা লাগানো যেতে পারে, যেটা সেন্ট্রালি মনিটর করা যেতে পারে, সেটা করা দরকার। তারপরে যদি আসেন আপনি ষষ্ঠ শ্রেণী থেকে বলা হচ্ছে সেখানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ইটস ফাইন, কারিগরি শিক্ষা চালু করা যেতে পারে, কারিগরি একটা সাবজেক্ট থাকতে পারে। এবং সাথে দিয়ে হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। ওইটা আমি কোনো মানে বুঝি না। লার্নিং উইথ হ্যাপিনেস মানে কি? বাচ্চারা যদি একজন ভালো টিচার হয় তার প্রত্যেকটা ক্লাসই হবে লার্নিং উইথ হ্যাপিনেস। তো সেখানে আলাদা করে লার্নিং উইথ হ্যাপিনেসটা কী বোঝাচ্ছেন ওনারা? তো লার্নিং উইথ হ্যাপিনেস তো আলাদা কোনো সাবজেক্ট হতে পারে না, প্রত্যেকটা সাবজেক্টে সে হ্যাপিনেসের মাধ্যমে শিখবে, লার্নিং উইথ হ্যাপিনেস। তো এটা কি ইংলিশের একটা সাবজেক্ট হবে নাকি বাংলার একটা সাবজেক্ট হবে? তার মিডিয়ামটা কী হবে? তো ওই সব জিনিস আসলে বাস্তবের পক্ষে দেখানো যাচ্ছে যে আমরা এই পরিবর্তন নিয়ে আসছি। বাস্তবিক পক্ষে যদি পরিবর্তন নিয়ে আসতে হয় তাহলে ফিল্ড লেভেলে যারা ইনভলভ আছে তাদেরকে বাধ্য করতে হবে যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেন। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো যে বাংলাদেশের যে কয়েকটা সাবজেক্ট অনার্স লেভেল থেকে বাদ দেওয়া হচ্ছে, সেটা কি? বাংলা, হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। ওকে ফাইন, হিস্ট্রি আমাদের জানা দরকার। হিস্ট্রিতে তো সব টিচাররা যাবে না, সব মানুষ তো হিস্ট্রি পড়তে যাবে না, কিন্তু অনার্স লেভেল থেকে এই 4টা সাবজেক্ট বাদ দিলে আসলে কী গেইন হবে রাষ্ট্রের? কী কর্মমুখী শিক্ষা হবে বা কী ধরনের বাস্তবমুখী শিক্ষা হবে? আমি এটার মধ্যে কোনো যুক্তিকতা খুঁজে পাইনি। বরঞ্চ যেটা হবে যে বাংলা একটা রাষ্ট্রভাষা আমাদের, এই ভাষা নিয়ে গবেষণা হবে, চর্চা হবে, মানুষ অনার্স পড়বে, মাস্টার্স পড়বে, সেটা নিয়ে গবেষণা করতেই পারে। সাহিত্য নিয়ে মানুষের অনেক ধ্যান ধারণা থাকে, সেটাকে অনার্স লেভেল থেকে বাদ দেওয়ার কোনো যুক্তিকতা নেই। তেমনিভাবে হিস্ট্রি যেটা বলছি, ফিলোসফি, সে একই কথা, যে এগুলো থাকবে, কারো ইচ্ছা হলে সে নিবে, কারোর ইচ্ছা হলে পড়বে না। এখানে এই অপশনগুলো বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। হ্যাঁ, এখানে হয়তো নতুন নতুন সাবজেক্ট নিয়ে আসতে পারে, সেখানে হয়তো আইসিটি যুক্ত করতে পারে কিংবা কম্পিউটার সায়েন্স যুক্ত করতে পারে, কিংবা কারিগরি শিক্ষার আরও বিষয় আছে সেগুলো নিয়ে আসতে পারে, যেমন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আমাদের দেশে খুবই কম, সেটা নিয়ে আসতে পারে। তারপরে ধরেন আপনার আরও যেটা সাইবার সিকিউরিটি, সেগুলো নিয়ে আসতে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এইগুলো যদি ব্যাপক হারে, বিশেষ করে যদি যেগুলো আমাদের দেশে তো ইউনিভার্সিটির সংখ্যা সীমিত, যেগুলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউনিভার্সিটি কলেজ আছে, সেইগুলোতে যদি নিয়ে আসতে পারে তাহলে হয়তো ব্যাপক সংখ্যক ছাত্র এই লেভেলের পড়াশোনা করবে এবং তারা দেশে বিদেশে চাকরির সুযোগ পাবে। এইগুলো যদি করা যায় তাহলে কিন্তু আসলে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটারও কিন্তু পরিবর্তন আসবে। কিন্তু শুধু বাদ দিয়ে আর কটা সাবজেক্ট যুক্ত করে দিলাম, সেইখানে কিন্তু শিক্ষার মানটা নির্ণয় করা যাবে না। আরেকটা সবচেয়ে বড় জিনিস, যেটা ইউনিভার্সিটি লেভেল যদি আপনি চিন্তা করেন, সেইখানে কিন্তু আমাদের শিক্ষার ব্যবস্থা, ইউনিভার্সিটির মানগুলো কিন্তু দিন দিন নেমে যাচ্ছে, কারণ সেখানে গবেষণা নাই, শিক্ষার পরিবেশটাও নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্লাসরুম কেন্দ্রিক যে শিক্ষা ছিল সেটাও এখন কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে যারা ভালো ভালো শিক্ষক, আমি জানা মতে বিভিন্ন দেশে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমাদের দেশের শিক্ষক যারা আমাদের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছে, এখন দেখা যায় বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, ওনাদেরকে নিয়ে আসা যেতে পারে ভালো অফার দিয়ে, কিংবা ওনাদের সেফটি সিকিউরিটি এনশিওর করে। আমরা একটা ডিসিকে গাড়ি দিতে পারি, সিকিউরিটি দিতে পারি, আমরা একজন ইউনিভার্সিটির ভালো প্রফেসরকে কেন পারবো না? যেহেতু আমাদের দেশের সে নিরাপত্তাহীনতায় বিদেশিরা এসে অনুভব করে, তাহলে তাদেরকে নিয়ে আসে সেই ইউনিভার্সিটিগুলো ভালো ভালো জায়গায় দিলে তারা হয়তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে। আর সবচেয়ে বড় দরকার যেটা, ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ, আমাদের দেশে বলা হচ্ছে আরেকটা তৃতীয় ল্যাঙ্গুয়েজ দেওয়া হবে, কিন্তু লাভ কি? সেই আমাদের ইংলিশ, যে ল্যাঙ্গুয়েজটা আমরা 1 থেকে শুরু করে এখন একবারে 12 পর্যন্ত আছে, তারপর আবার ডিগ্রিতেও আবার সেটা দেওয়া হয়েছে 2 বছরের জন্য। তাহলে এত কিছু করার পরও একটা ছেলে না স্পিকিং, না রিডিং, না রাইটিং করতে পারে, না লিসেনিং পারে, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যেই ভূত, সেই ভূতটাকে সরাইতে হবে। সেখানে এনশিওর করতে হবে যাতে প্রত্যেকটা বাচ্চা সত্যি সত্যি শিখতে পারে, এবং ইংলিশ যদি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, এই ল্যাঙ্গুয়েজটা যাতে প্রত্যেকটা বাচ্চা, বিশেষ করে যারা 5ম শ্রেণীতে উঠবে, অর্থাৎ প্রাইমারি স্কুল পাস করার আগেই তাদেরকে তৈরি করে দিতে হবে যে তারা ল্যাঙ্গুয়েজটা জানে, তারা এটাতে কমিউনিকেট করতে পারে, তারা আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং তারা লিখতে পারে। তাহলে অন্তত বলা যাবে যে আমাদের জাতি একটা সামনে একটা অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হবে। আর না হয় যেই লাউ সেই কদু, অর্থাৎ সেই গতানুগতিক ধারায় শুধু নামকে আসতে আমরা কিছু চেঞ্জ নিয়ে আসলাম, আমরা কিছু যুক্ত করলাম, মাঝখানে কিছু টাকার সাধ্য হবে, এগুলো বিভিন্ন প্রজেক্ট আকারে আসবে, দেশের অর্থনৈতিকের যে
আরও যে দায় দেনা সেটা বাড়তে থাকবে, বাস্তবিক পক্ষে কিছু হবে না। তাই আমি মনে করি সবার আগে দরকার শিক্ষার যে এক্সিস্টিং সিস্টেম আছে সেই সিস্টেমটা যাতে সুন্দর করে রান করে এবং প্রত্যেকে যাতে দায়িত্বটা পালন না করে, আর দায়িত্বটা পালন না করলে সেখানে আইন করে কঠোর ব্যবস্থা করা, যে শিক্ষক যদি ক্লাসে ফাঁকি দেয় এই শিক্ষকের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই, তাকে বের করে দেওয়া, তাকে অন্য জবে দেওয়া কিংবা তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা। এটা করলেই একমাত্র আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের একটা সুযোগ তৈরি হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিক্ষক সমাজের মাঝে আমার ভিডিওটা প্রচার করে দিবেন যাতে ওনারাও বুঝতে পারে আমার কথাগুলো। ধন্যবাদ সবাইকে।